একটু পাস হয়ে যায় পাস না খুব সিরিয়াসলি ক্লাসটা নিতে হবে। ক্লাসটাকে বোঝার জন্য আগে আমাদের পাওয়ার ত্রিভুজ বুঝতে হবে। এবিসি প্রথমত পাওয়ার পি সমান সমান ভিআই, এই কমন পাওয়ারটা আমরা সবাই জানি। আচ্ছা, প্রথমত পাওয়ার সমান সমান আমরা ভিআই জানি, তাই না? এরপর শুধু ত্রিভুজের ক্ষেত্রে পাওয়ারটা বাদ দাও। ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ভূমিতে থাকে তোমার cos থিটা, লম্বতে থাকে তোমার sin থিটা, আর লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান সমান 1, তার অতিভুজে থাকে তোমার 1। এটা 1 দেওয়া যে কথা, না দেওয়া সে কথা, ঠিক আছে? কত চ্যাপ্টার এটা? এটা তোমার 11 অধ্যায়। এই বিষয়টা কোনো অধ্যায় না, এই জিনিসটা আমার বোঝা দরকার, এই জন্য আমরা বুঝে নিচ্ছি। তাহলে এই যে নিচের পাওয়ারটা, এই পাওয়ারটাকে কি বলে? এটা হচ্ছে প্রকৃত পাওয়ার। প্রকৃত পাওয়ার এটা হচ্ছে তোমার রিঅ্যাক্টিভ পাওয়ার বা সক্রিয় পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার এটা হচ্ছে তোমার আপাত পাওয়ার, আপাত বা রেটেড পাওয়ার। আপাত পাওয়ার বা রেটেড পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার, যাই হোক। এই যে প্রকৃত পাওয়ার, এই পাওয়ারটুকু আমরা ব্যবহার করতে পারি। অ্যাকচুয়ালি আমরা এটা ব্যবহার করতে পারি। আমরা যদি তোমার মনে করো এরকম একটা জার নেই, এটার ভিতরে যদি আমরা কিছু পরিমাণ লিকুইড যে কোনো ড্রিঙ্ক ঢালি, আরসি কোলা 7 আপ যাই হোক, যদি ঢালি তাহলে দেখা যাবে যে এই পর্যন্ত যখন লিকুইডের পরিমাণ হয়েছে ওই সময়টাই আবার গ্লাসটা পূর্ণ হয়ে গেছে, তাই না? এই যে জায়গাটুকু, মানে এই জায়গাটুকু তো ফেনা, তাই না? আর এই জায়গাটুকু তো লিকুইড। আর পিছনে কেউ আছে? আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে এই লিকুইডটা আমরা ব্যবহার করতে পারি, খাইতে পারি, তাই না? এই উপরের যে অংশটুকু, এই অংশটুকু আমরা কখনো ব্যবহার করতে পারি না। এটা ফেনা একটু পর নিঃশেষ হয়ে যায়, তাই না? তাহলে এইটার আছে, আমি দেখতেছি আছে, আমার গ্লাস পূর্ণ হয়ে গেছে, গ্লাস পূর্ণ করছে, কিন্তু এর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। একটু সময় পর আমার হাওয়া হয়ে যায়, তাই না? এই যে পাওয়ারটা, এই যে ফেনাযুক্ত পাওয়ারটা, এইটা আমার লস পাওয়ার। এই গ্লাসের মধ্যে লিকুইড আমার এটা লস লিকুইড দেখাইতেছে, ভরছে আসলে কিন্তু ভরে নেই। তাহলে এই পুরো গ্লাসের যতটুকু ধরবে, পুরো গ্লাসের আয়তন হচ্ছে তোমার এই আপাত পাওয়ার বা রেটেড পাওয়ার। এখান থেকে এই পর্যন্ত এই যেটুকু আমি ব্যবহার করতে পারি, এতটুকু জায়গাতে আমি খাইতে পারি, তাই না? এই পাওয়ারটুকুকে বলা হয় তোমার প্রকৃত পাওয়ার, এই প্রকৃত পাওয়ার। আর এই যেটুকু আমি ব্যবহার করতে পারি না, আমি দেখতেছি যে এই পাওয়ারটা আছে কিন্তু আমার চোখের সামনেই নষ্ট হয়ে যাইতেছে, কিন্তু ধরে রাখতে পারতেছি না, এই পাওয়ারটাকে বলা হয় তোমার সক্রিয় পাওয়ার বা রিঅ্যাক্টিভ পাওয়ার, অথবা তোমার কেভিএআর পাওয়ার, অথবা ভিআই সাইন থিটা, ঠিক আছে? এই পাওয়ার ত্রিভুজ থেকে এখন কোন অঙ্কে যদি দেয়া থাকে যে তোমার ব্যয়িত পাওয়ার, প্রকৃত পাওয়ার যদি এরকম ভাবে দেয়া থাকে, তাইলে আমরা বুঝবো যে ভিআই cos থিটা বলছে, ঠিক আছে? সাপোজ আমার দেয়া আছে অঙ্কের মধ্যে ব্যয়িত পাওয়ার এত, বা একটি ইসের, অথবা এটা দেখি যে এটার একক হচ্ছে তোমার কিলো ওয়াট, এটার একক হচ্ছে তোমার ভোল্ট, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, এটা হচ্ছে কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রেজিস্ট্যান্স। যদি আমার এই এককটা দেয়া থাকে, এই এককটা দেয়া থাকলে আমার এই সূত্রটা বুঝতে হবে যে এর মধ্যে আমার এই সূত্রটা আছে। এই একক দেয়া থাকলে এই সূত্র দিয়ে বুঝতে হবে, ঠিক আছে? অঙ্কের মধ্যে হয় একক ব্যবহার করবে, নাহলে পাওয়ারের নাম বলে দিবে, ম্যাক্সিমামটা একক ব্যবহার করে, ঠিক আছে? তাহলে এগুলো থেকে আবার বুঝে নিতে হবে যে আমার কোন পাওয়ারটা আছে। আসো আরে না, আমরা শুরু হলে চলে যাই। আসো, তোমাদের এইতে তো কনসেন্ট্রেশন লড়াই দিতেছে, বুঝছো? বারবার যখন ডিস্টার্ব হইলে অক্ষর থেকে বের হয়ে যাওয়া লাগে। ফোন কাজ না আচ্ছা, একটা অঙ্ক দিয়ে আছে 3 ফেজ 47 কিলোওয়াট, 3 ফেজ 47, তাহলে পাওয়ার সমান সমান 47, 47 না 37 দশমিক তোমার 37.3 কিলোওয়াট।
এটা হচ্ছে তোমার 7 নম্বর অঙ্ক 143 পৃষ্ঠা। আচ্ছা এই যে পাওয়ারটা দেয়া আছে, এই পাওয়ারটা কোন পাওয়ার তাহলে? পাওয়ার ত্রিভুজ তোমার কাছে নাই, তোমার কাছে পাওয়ার ত্রিভুজ নাই, কিন্তু তোমার পাওয়ারের সূত্র এই আছে, পাওয়ার দেয়া আছে, এইভাবেই অঙ্ক দেয়া থাকবে। তাহলে এইটা আসলে কোন পাওয়ার? প্রকৃত পাওয়ার। এই যখনই প্রকৃত পাওয়ার দেখবা তখনই মনে রাখবা যে এটার ভিতরে cos θ আছে আমার, ঠিক আছে? আমার অঙ্কে সবসময় এই পাওয়ার এবং এই পাওয়ার, এই দুইটা পাওয়ারের একটা দেয়া থাকবে। এইটার মধ্যে cos θ আছে, এটার মধ্যে cos θ নাই, এই দুটো ভালো মতো মনে রাখতে হবে। কেভি আর এল ওয়াট, এটা হচ্ছে কেভি আর এটা ওয়াট না, পাওয়ার তিনটা, এটা একক দিচ্ছে। এরপরে তোমার দেয়া আছে 440 ভোল্ট 50 সাইকেল, ভোল্ট সমান সমান ভি সমান সমান 440, এটা হচ্ছে লাইন ভোল্টেজ। যদি কোনো ভোল্টেজের ভোল্ট উল্লেখ না করে দেয় সেটা অবশ্যই লাইন ভোল্টেজ হবে। এরপরে তোমার ইন্ডাকশন মোটরের দক্ষতা, ইন্ডাকশন মোটরের দক্ষতা হচ্ছে তোমার 89%, এবং সাইকেল ফ্রিকোয়েন্সি দেখি আমাদের যদি লাগে তাহলে অবশ্যই নিব। এরপর তোমার ফ্রিকোয়েন্সিটা তো কমন জিনিস একটা, সবাই থাকে। এরপর আছে তোমার পাওয়ার ফ্যাক্টর PF সমান সমান 0.85 ল্যাগিং, এখন ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে চলতেছে। এবং কত কেভি আর মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর ডেল্টা কানেকশনে কাজ করলে এর পাওয়ার কানেকশনের তুমি এত রেটিং আসবে। যাই হোক, এখানে আমরা পাওয়ার ফ্যাক্টর 1 সমান সমান cos θ 1 ধরি, cos θ 1 আর cos θ 2 সমান সমান 0.95 ল্যাগিং, cos θ 2 সমান সমান 0.95 ল্যাগিং। এখানে দুইটা পাওয়ার ফ্যাক্টর দেয়া আছে। আগে আমরা আরেকটা জিনিস বুঝি। তোমার একটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে ভোল্টেজটা থাকে এখানে, ল্যাগিং এর ক্ষেত্রে কারেন্টটা থাকে তোমার পিছনের দিকে, তাই না? আমরা এই ধরো এখানে যদি 0. এখানে আছে কত 85, তো এখানে মনে করো পরিমাণ আসবে 31 সামথিং, তাহলে এইখানে 31 সামথিং হবে 31 পয়েন্ট সামথিং, ঠিক আছে? তাহলে এইখানে আছে আমার VL, এখানে আছে আমার IL, এইটা কি বলা হচ্ছে ল্যাগিং। আর এই যে ল্যাগিং, এই যতটুকু ল্যাগিং, এই এতটুকুই আমার লস, এতটুকুর কারণেই আমার লস হচ্ছে। এই যে cos θ টাই আমার হচ্ছে লস। এই লসটাকে আমার এই কারেন্টটাকে যত আমি ওর কাছে নিতে পারবো, এইখানে পাওয়ার কি, এইখানে পাওয়ার হচ্ছে শুধু VI, এই জায়গায় ভোল্টেজও যতটুকু কারেন্টও ততটুকু, এবং cos θ এর মান হচ্ছে তোমার 1, কারণ এই এখানে cos 0 ডিগ্রি মান কত, এখানে 0 ডিগ্রি না, এই যে ভূমিতে আছে 0 ডিগ্রি না, 0 ডিগ্রিতে cos θ মান হচ্ছে 1। তার মানে যদি আমার এই কারেন্ট এবং ভোল্টেজ এর মধ্যবর্তী পার্থক্য জিরোতে নিয়ে আসা যায়, তাহলে আমার সর্বোচ্চ ভাবে পাওয়ার, মানে আমি যা ইনপুটে দিচ্ছি সেটাই আমি আউটপুটে পেতে পারি, তাই না? তাহলে আমার কাজ হচ্ছে আমার এই ল্যাগিংটাকে, এই পিছনের কারেন্টটাকে আস্তে আস্তে সামনের দিকে যতটা সম্ভব নেওয়া যায়, অর্থাৎ এই কৌণিক দূরত্ব যত কমাইতে পারবো ততই আমার সিস্টেমের জন্য ভালো, তত বেশি আমি আউটপুট পাবো। আমি ইনপুটে দিচ্ছি হচ্ছে এইটা, ইনপুটে এই পাওয়ারটা দিচ্ছি, এবার আমার আউটপুটে কত পাচ্ছি সেটা নির্ভর করে পাওয়ার ফ্যাক্টরের উপর। এখন এই পাওয়ার ফ্যাক্টরের এই কারেন্টের কৌণিক মান যত পিছনে যাবে তত আমার লস পাওয়ার বেশি হবে। এই লস পাওয়ারটা পাবো তোমার এই জায়গায়, যে কত পাওয়ার লস হচ্ছে। এখন এই কারেন্টের কৌণিক মানটাকে আমি যত এই ভোল্টেজের কাছাকাছি আনতে যাব তত আমার আউটপুটটা বেশি পাবো। এখন এটাকে এখানে কাছে আনতে হলে এর বিপরীতে, এই ভোল্টেজের ঠিক বিপরীতে তোমার একটা শক্তি প্রয়োগ করতে হয়। তাহলে এখানে যদি এখানে একটা বিপরীত শক্তি প্রয়োগ করলে সেটা হয় ক্যাপাসিটর। এখন এই যে ডায়াগ্রামটা হচ্ছে, এটা ক্যাপাসিটরের ডায়াগ্রাম হচ্ছে না, বিশুদ্ধ ক্যাপাসিটরের ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি সামনে থাকে, ঠিক আছে? তাহলে আমরা পাওয়ার ফ্যাক্টর কারেকশনের জন্য যাই ব্যবহার করি না কেন, এটা অ্যাকচুয়ালি এটা ক্যাপাসিটর, ঠিক আছে? সেটা যাই হোক না কেন কিন্তু ক্যাপাসিটরের ন্যায় আচরণ করে, নাহলে সরাসরি সে নিজেই ক্যাপাসিটর, ঠিক আছে? তাহলে এখন দেখো এই দুটোর যোগফল করো, এই দুটোর যোগফল করলে তোমার এখানে চলে আসে না, অর্থাৎ এই বাহু সমান্তরাল এই বাহু আঁকো এবং এই বাহু সমান্তরাল এই বাহু আঁকো, তাহলে আবার এখানে চলে আসছে না, আছে? তাহলে এখন অ্যাকচুয়ালি কারেন্ট হলো কোথায়, এখানে। তাহলে কারেন্ট আর ভোল্টেজের কোনো কৌণিক মান আছে? কারেন্ট আর ভোল্টেজের কোনো কৌণিক মান নেই। তার মানে আমার ইনপুটে যা দিচ্ছে এখন আউটপুটে তাই পাবো। এখন বাস্তবে এই ক্যাপাসিটরটাও এখানে থাকে না, ও বিশুদ্ধ নয়, এটা তো বিশুদ্ধর ক্ষেত্রে 90 ডিগ্রি, কিন্তু বাস্তবে ক্যাপাসিটরের মান থাকে সর্বোচ্চ এখানে, তাই না? সর্বোচ্চ এখানে থাকবে, তাইলে তোমার আমার এই পর্যন্ত আনা সম্ভব হয়, তাই না? তার মানে এতটুকু কৌণিক মান থেকেই যাচ্ছে আমার। এর কারণ হচ্ছে আমি কখনোই ইনপুট যা দেবো তা আউটপুটে পাবো না, সম্ভব না, তাই না? তাহলে
আমার কাজ হচ্ছে এই যে কৌণিক দূরত্বটাকে কমানো, কৌণিক দূরত্বটাকে কমিয়ে এই ভোল্টেজের কাছাকাছি কারেন্টের মানটাকে নিয়ে যাওয়া। আর এই যে কাজটা, এই কাজটাকে বলা হয় তোমার পাওয়ার ফ্যাক্টর কারেকশন বা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। বুঝতে পারছি? এরপরে তোমার এই পাওয়ারটা আঁকো। আচ্ছা, এই পাওয়ারে তোমার বলছে যে তোমার এখানে তোমরা লিখে নিছি না, পাওয়ার বলছে এইটা এবং এটার দক্ষতা বলছে এইটা। তাহলে আমার কাজ করতে হবে সব ইনপুট নিয়ে, হ্যাঁ, ইনপুট নিয়ে কাজ করতে হবে। এখানে এইটা যা দেওয়া আছে আউটপুটে দক্ষতা, এবং এই দক্ষতা দেওয়া আছে আউটপুটে, তোমার এটা হচ্ছে তোমার আউটপুট পাওয়ার হবে, ঠিক আছে? এটা থেকে মোটরের ইনপুট বের করো। তাহলে ইনপুট সমান সমান পি আউটপুট, দক্ষতা সমান সমান পি আউটপুট বাই পি ইনপুট। অতএব ইনপুট সমান সমান, হ্যাঁ দিয়ে দাও, সমস্যা নেই, 100টাকে এখানেই ভাঙাই নাও, সমান সমান 0.89 এত 0.89 হচ্ছে। অতএব তোমার পি ইনপুট সমান সমান 37.3 ভাগ হচ্ছে তোমার 0.89, অর্থাৎ পক্ষ বদল করে দিলাম। এখানে আসবে তোমার কত আসবে দেখো তো, 41.91, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা একটা এই যা যা দেয়া আছে এটার একটা পাওয়ার ত্রিভুজ আঁকি। আমাদের যা দেয়া আছে ইনপুট দেয়া আছে, তোমার এখন ইনপুট আছে এবং পাওয়ার ফ্যাক্টর আছে, এটা দিয়েই আমার একটা পাওয়ার ত্রিভুজ অঙ্কন করা যায়। যে কোনো এই ত্রিভুজের যে কোনো দুইটা মান, পাওয়ার ফ্যাক্টরের কৌণিক মানটা এইখানে হচ্ছে এখানে, হ্যাঁ, যে কোনো দুইটা মান হলেই আমি একটা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। এই কৌণিক মান এই মানের একটা অংশ, এই যে থিটা ব্যবহার করছি না আমরা, এই থিটাটা এই থিটাটা, ঠিক আছে? তাহলে যে কোনো দুটো মান হলেই আমরা যে কোনো পাওয়ার ত্রিভুজ অঙ্কন করতে পারবো। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে সবসময় কৌণিক মানটা মাইনাস হয়, মাইনাস হওয়া মানে ত্রিভুজের নিচের দিকে থাকে। আর লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে কৌণিক মান সবসময় প্লাস হয়, এই জন্য সবসময় উপরের দিকে আঁকবা, ঠিক আছে? তাহলে এখান থেকে আঁকো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। তো সাপোজ তোমার ভোল্টেজ আছে এখানে, অথবা এই পাশে যদি ধরো ভোল্টেজ আছে তোমার এইখানে, তাহলে এখান থেকে কারেন্ট কোথায় হবে? এখান থেকে একটা কৌণিক মান আসবে না, এই 0.85 এর যে কৌণিক মানটা আসবে, কৌণিক মানটা একটু বের করে নাও। cos থিটা 1 সমান সমান 0.85 ল্যাগ, অতএব -31.78 ডিগ্রি। আবার cos থিটা 2 সমান সমান 0.95 ল্যাগ, অতএব থিটা 2 সমান সমান -18.19। তাহলে সাপোজ তুমি ধরো এখানে তোমার ভোল্টেজ আছে, তাহলে ভোল্টেজ থেকে কারেন্ট থাকবে কোথায়? এই 31.7 ডিগ্রি পিছনে, এত ডিগ্রি পিছনে নাও। এইখানে যে থিটার মান, এটা হচ্ছে থিটা 1, থিটা 1, এবং এই আমার একটা পাওয়ার ত্রিভুজ হয়েছে না, এইটা যা আঁকবা সবসময় ইনপুট, ঠিক আছে? যা আঁকবা অলওয়েজ ইনপুট আঁকবা। এই যেটা আমরা আঁকছি এটাও ইনপুট, ইনপুটের জন্য। তাহলে ইনপুটের এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা কি পাওয়ার? কিলোওয়াট পাওয়ার, কিলোওয়াট পাওয়ার, ঠিক আছে? কিলোওয়াট থেকে পাইছি না এটা, কিলোওয়াট পাওয়ার আছে কোন জায়গায়? এই জায়গায়, এই ত্রিভুজের মধ্যে কিলোওয়াট পাওয়ারটা আছে কোন জায়গায়? ভূমিতে থাকবে। কিলোওয়াট পাওয়ার অলওয়েজ ত্রিভুজের ভূমিতে থাকবে, ঠিক আছে? তাহলে আমার ভূমি হচ্ছে এটা, ভূমিতে, তাহলে এখানে পাচ্ছি আমার 41.9 কিলোওয়াট। আর এইখানে আমার কৌণিক মানটা জানা আছে। তাহলে এখন আমরা ত্রিভুজের সূত্রের মাধ্যমে এই ত্রিভুজের প্রত্যেকটা জায়গা আমরা মান বের করতে পারি। যাই হোক, এরপরে বলছে যে তোমার একটা ক্যাপাসিটর ব্যবহার করছে, বা কত মানের ক্যাপাসিটর ব্যবহার করলে এই পাওয়ার ফ্যাক্টরটা এত 95 আসবে, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরটা 95 আসবে মানে হচ্ছে কৌণিক মানটা এততে চলে আসবে, ঠিক আছে? পাওয়ার ফ্যাক্টরটা 0.95 আসবে মানে হচ্ছে 1 এর কাছাকাছি আসছে না, আগে ছিল কত বার? 0.85, এখন আছে 0.95। এইটা যত কমাবা তত তোমার সিস্টেমের জন্য ভালো। তাহলে এখানে কমে গেছে না, সে কমে তোমার যে কৌণিক মানটা হচ্ছে, তাহলে এখানে কৌণিক মান আছে 31, তাহলে কমলে এই কৌণিক মান হচ্ছে এখন হচ্ছে তোমার 18, এইটা হচ্ছে তোমার থিটা 2 কমে গেছে।
তাহলে এখন দুইটা পাওয়ার ত্রিভুজ হয়েছে, দুইটা পাওয়ার ত্রিভুজ হয়েছে, কিন্তু তোমার প্রকৃত পাওয়ারটা তোমার একই আছে, ঠিক আছে? এখন তোমার এই দুইটা পাওয়ারের জন্য সবকিছু প্রত্যেকটা মান বের করতে হবে, মানে দুইটা পাওয়ার ত্রিভুজের জন্য প্রত্যেকটা মান বের করতে হবে। এটা ইয়া দাও, এ বি সি ডি, বুঝতেছি তো? এখন তোমার ধরো আমার এ বি, প্রথম ত্রিভুজ ছিল কোনটা? এই সিটা ধরো নাই, এটা নাই, প্রথম ত্রিভুজটাকে শেষ করো। এই ত্রিভুজ এবিসি থেকে, ত্রিভুজ এ বি সি এবিডি থেকে, এবিডি থেকে শুধু দুইটা সূত্র মনে রাখবা, একটা হচ্ছে সাইন, একটা হচ্ছে কজ, ঠিক আছে? এই দুটো সূত্রের মধ্যেই তোমার সবগুলো আছে, সাইন কজ, এই দুটো সূত্র মনে আছে? সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ, তাই না? এখানে এই এবিডি ত্রিভুজের লম্ব কে? বিডি ভাগ হচ্ছে তোমার এডি, এডি ঠিক আছে? আচ্ছা এডি সাইন মানে থিটা আছে আমার, বিডি, বিডির মানটা তাহলে নেই, তাহলে আগে আমার কজটা